নারায়ণগঞ্জে কারখানার আগুনে অর্ধ শতাধিক মানুষের মৃত্যু, নিখোঁজ অনেকে, তদন্ত কমিটি গঠন। করোনায় ২৪ ঘন্টায় রেকর্ড ২১২ জনের মৃত্যু, নতুন ১১,৩২৪ সহ শনাক্ত ছাড়ালো ১০ লাখ। মিশ্র টিকা নিয়ে গবেষণা জরুরি বলছেন বিশেষজ্ঞরা, কার্যকারিতার উপর গুরুত্ব আরোপ। সড়ক মহাসড়কে যানবাহন ও মানুষের ভিড়, লকডাউন নির্দেশনা না মানায় জেল জরিমানা। হারারে টেস্টে বাংলাদেশের রান পাহাড়ের জবাবে লড়ছে জিম্বাবুয়ে, তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে জমকালো টাইগার বোলিং। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভুলতায় সেজান জুসের কারখানায় আগুনে ৫২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দীর্ঘ ২০ ঘন্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় ভারী হয়ে উঠেছে বাতাস। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ভুলতার কর্ণগোপ এলাকার এই কারখানায় আগুন লাগে। একে একে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে ভবনের প্রতি ফ্লোরে বিভিন্ন ধরনের কেমিক্যাল ও দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত উপরের দিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানায়, কারখানার জরুরি নির্গমন পথ বন্ধ থাকায় হতাহতদের সংখ্যা বেড়েছে। এখনও ভবনের ৫ ও ৬ তলায় উদ্ধার কাজ চলছে। চতুর্থ তলা থেকে আপনি জানেন যে ৪৯টি লাশ একই ফ্লোর থেকে আমরা উদ্ধার করি এবং আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অ্যাম্বুলেন্সকে আমরা পুলিশের তত্ত্বাবধানে আমরা ঢাকা মেডিকেলে পৌঁছে দিই। এর আগে দীর্ঘ সময়েও রূপগঞ্জের আগুন নিয়ন্ত্রণে না আসায় কারখানায় হামলা ও ভাঙচুর চালায় স্থানীয়রা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এদিকে কারখানার বেশ কিছু শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে দাবি স্বজনদের, আর পুলিশ বলছে তালিকা করে সন্ধান করা হবে। সিকিউরিটি বলছে এই কথা, গেট খোলার মালিকের কোনো অনুমতি নাই, আমি গেট খুলতে পারবো না। এই কারণে অনেক মানুষ মারা গেছে, নাইলে এই গেট খুলে দিলে অন্তত ৮০ জন মানুষ বাঁচবে। নিচতলায় তো আগুন লাগছে, কার্টুন মাটুন সুইচ দেওয়া জ্বলছে না, কেউ আমরা ঢুকতে পারি না আগুনের লেগে। বাবা, যাদের কোনো স্বজনদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের নাম ঠিকানা এখানে নিয়ে তালিকা তৈরি করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫,০০০ টাকা করে দেয়া হবে। রত্না জামান, একুশে টেলিভিশন। দর্শক, নারায়ণগঞ্জে ঘটনাস্থলে আছেন সহকর্মী মানিক শিকদার। সেখানকার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, দীর্ঘ ২০ ঘন্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আমরা জেনেছি যে ৫২ জনের মৃত্যুর খবর। এখনও যেহেতু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তার মানে আরও সেখানে নিহত সংখ্যা বাড়তে পারে বলে আমরা ধারণা করছি। সঠিক সংখ্যাটা আসলে এখনও পর্যন্ত কতটা জেনেছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের একটু জানান। যে রূপগঞ্জের এই সিজনের জুসের যে গোডাউন, এটা মূলত একটি গোডাউন ছিল এবং এই গোডাউনে কিন্তু গতকাল ৫:৩০টার সময় লাগা আগুন এখন পর্যন্ত চলছে। আমরা বিকেলে যেটা সামনের দিক থেকে দেখিয়েছিলাম, সেখানে আমরা কিন্তু দেখেছিলাম যে আগুন দেখা যাচ্ছিল না, সবাই ধারণা করেছিল যে আগুন ডুবে গেছে। কিন্তু এই মুহূর্তে আমরা পিছনের সাইডে আছি এবং দেখতে পাচ্ছি যে আগুন কিন্তু এখনো ৬ তলা যে টপ ফ্লোরটা, সেখানে কিন্তু এখনো আগুন জ্বলছে এবং ৩ তলা সেখানেও কিন্তু আগুন এখনো নিভেনি এবং ভিতরে কিন্তু দাও দাও করে আগুন জ্বলছে এবং বাইরে ধোঁয়াও কিন্তু বের হচ্ছে। আমরা স্থানীয় যারা সাধারণ মানুষ ছিল, যারা এই ফ্যাক্টরিতে যারা কাজ করেছিল, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের আত্মীয় স্বজনের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা বারবার বলছেন যে
এখানে কিন্তু প্রায় 350 মানুষ আটকা পড়েছিলেন। এর ভিতরে 53 জন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে 52 জন। আমরা এখানে একজন স্থানীয় একজন সাংবাদিক আছে, ওনার সাথে আমরা একটু কথা বলবো যে এই যে আপনি তো গতকাল থেকে এটা ফলো করছিলেন, এই যে কি পরিস্থিতি আপনি দেখেছিলেন এখানে যদি বলতেন। বিকেল 5টা 5:30 থেকে ধোয়া শুরু হয়। ধোয়া শুরু হলে তখন আমরা আমাদের গ্রাম এখান থেকে আমরা দেখতে পাই অনেকগুলো পুকুর নারায়ণগঞ্জের ভুলতার সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে বলছিলেন আমাদের প্রতিনিধি মানিক শিকদার। করোনা পরিস্থিতির খবর জানাবো। একদিনের ব্যবধানে আবারও 200 ছাড়ালো করোনায় মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় মারা গেছে 212 জন, আর 11,324 জন নতুন শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের হার 30.95 এবং মৃত্যু হার 1.60%। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। সংক্রমণের হটস্পট এখন প্রায় সব মহানগরী ও এর আশপাশের জেলা। গেল 24 ঘন্টায় 79 জনের মৃত্যু খুলনা বিভাগে। এর মধ্যে খুলনা জেলাতেই 17, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় 15 জন করে। দ্বিতীয় বেশি সংখ্যক মৃত্যু ঢাকা বিভাগে 53 জন। তাদের মধ্যে শুধু ঢাকা মহানগরীতে 22 জন, এরপরে টাঙ্গাইল 7, মাদারীপুর মানিকগঞ্জে 4 জন করে, ফরিদপুর গাজীপুর রাজবাড়ীতে মারা গেছে 3 জন করে। চট্টগ্রাম বিভাগে 26, রাজশাহী বিভাগে 23, রংপুরে 12, সিলেটে 6 সহ সারা দেশে 212 জন মারা গেল 24 ঘন্টায়। মৃত্যুর হার 1.60। 104 জন মারা যাওয়ার ঘটনা ঘটেছিল গেল 28শে জুন। টানা 10 দিন শতকের ঘরে থেকেই 7ই জুলাই মৃতের সংখ্যা 200 ছাড়ায়। ঠিক একদিন 200-র নিচে থেকে আবার 212। করোনায় এ পর্যন্ত মৃত্যু 16,004 জন। 24 ঘন্টায় 600-রও বেশি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে 36,586 জনের। নতুন শনাক্ত হয়েছে 11,324 জন। এর মধ্য দিয়ে 10 লাখের ঘর অতিক্রম করল করোনা সংক্রমণ, দাঁড়ালো 10,543 জনে। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 30.95%। মারা যাওয়াদের 160 জনেই হাসপাতালে মারা গেছে। পরিসংখ্যানে 60ঊর্ধ্ব ব্যক্তির মৃত্যুর হার বেশি 90 জন, এর পরপরে 50ঊর্ধ্ব 56 জন। একদিনে সুস্থ হয়েছে 6,038। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে 86.19%। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। দেশে যেহেতু নানা ধরনের টিকায় ভ্যাকসিনেশন চলছে, সে কারণে মিশ্র টিকা নিয়ে গবেষণা জরুরি বলে মত বিশেষজ্ঞদের। বলছেন, মিশ্র ডোজ কতটা নিরাপদ ও কার্যকরী তা গবেষণার ফলের উপরই নির্ভর করছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণের ভয়ঙ্কর রূপ প্রতিরোধের অস্ত্র স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ভ্যাকসিনেশন। দেশের 80% জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের। বিভিন্ন উৎস থেকে টিকা আনার চেষ্টায় সরকার। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে ভ্যাকসিনেশন শুরু। এরই মধ্যে 8টি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বর্তমানে চীনের সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজারের টিকাও হাতে পেয়েছে সরকার। বিভিন্ন দেশের টিকা হাতে পাওয়ায় মিক্স অ্যান্ড ম্যাচ করতেই হবে বলে মনে করছে সরকারের রোগ তথ্য ও নিয়ন্ত্রণ অধিদপ্তর আইইডিসিআর। নিজেদের প্রয়োজনেই দ্রুত গবেষণা জরুরি। ভ্যাকসিন একটা অত্যাবশ্যকীয় পার্ট এই ডিজিজ কন্ট্রোলের জন্য। তো যেহেতু আমরা জানি না এটা কবে শেষ হবে এবং এর মধ্যে অনেক ধরনের ভ্যাকসিনও আসবে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের হয়তো মানে কোন ভ্যাকসিনের সাথে আসলে পরবর্তীতে কোন ভ্যাকসিনটা ভালো ম্যাচ করবে, মানে ইফেক্টিভনেসটা বেশি থাকবে বা অ্যান্টিবডি অনেকদিন থাকবে, এই জিনিসগুলো তো আসলে আমাদের জানা প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ মিশ্র টিকা নিয়ে গবেষণাও করছে। অন্য জায়গায় যেটা গবেষণা চলছে সেই গবেষণার ফলাফল নিয়েও আমরা ইউজ করতে পারি। কিছু লোকজনকে এরকম ক্রস ভ্যাকসিনেশন দিয়ে একবার যারা অ্যাস্ট্রাজেনেকা পেয়েছে তাদের সিনোফার্ম অথবা সিনোফার্মের সাথে ফাইজার, এটা দিয়ে এটা আমরাও করতে পারি। অন্যান্য দেশের মতো মিশ্র টিকা নিয়ে গবেষণাকে উৎসাহিত করছে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল এক্সপার্ট গ্রুপ নাইটেক। আমরা গবেষণাকে উৎসাহিত করি। আমাদের একটা সাব কমিটি আছে যারা টিকার বিভিন্ন যে গবেষণা হয় এবং সেগুলোর যে তথ্যপাত্য তারা বিশ্লেষণ করেন। বাংলাদেশে করোনা নিয়ে যথেষ্ট গবেষণা হচ্ছে না,
এটা নিয়ে আমরা আক্ষেপ অনুভব করি। অনেক গবেষণা করা উচিত আমাদের। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো গবেষণা মহামারী মোকাবেলায় ভূমিকা রাখবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে সর্বাত্মক লকডাউনের মধ্যেই বাড়ছে করোনা সংক্রমণ। জেলায় জেলায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বিভিন্ন জেলা ও হাসপাতালের তথ্য মতে একদিনে খুলনা বিভাগের রেকর্ড ৭১ জনের মৃত্যু। এছাড়া রাজশাহীতে 18 জন সহ বিভিন্ন জেলায় মারা গেছে 194 জন। 21 প্রতিনিধিদের সহায়তায় মাসুমা লিসার রিপোর্ট। করোনা মৃত্যুর রেকর্ড ভেঙেছে খুলনা বিভাগ। 24 ঘন্টায় বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ৭১ জন। এ সময় নতুন করে ১,৬৫৬ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনায় 4 হাসপাতালে করোনা উপসর্গে 27 জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় 14, ঝিনাইদহে 10, যশোরে 9, চুয়াডাঙ্গায় 6, মেহেরপুরে 5, বাগেরহাটে 2, নড়াইলে 1 ও মাগুরাতে 1 জন মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় 10, ঝিনাইদহে 3, চুয়াডাঙ্গায় মারা গেছে 3 জন। সাতক্ষীরা 24 ঘন্টায় করোনা উপসর্গে 8 জনের মৃত্যু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় প্রাণ গেছে 18 জনের। ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে 14 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে করোনায় মারা গেছে 10 জন, নতুন শনাক্ত 783। বগুড়া মৃত্যু হয়েছে আরও 9 জনের, নতুন 170 সহ আক্রান্তের হার 33.02%। বরিশালে 24 ঘন্টায় করোনা উপসর্গে 8 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 181 জন। পাবনায় করোনা উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার 18.57। সিলেট বিভাগে মারা গেছে 6 জন, আক্রান্ত হয়েছেন 442 জন। টাঙ্গাইলে করোনা উপসর্গে 5 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 290। কিশোরগঞ্জে মারা গেছে 5 জন। মানিকগঞ্জে করোনা উপসর্গে 4 জনের মৃত্যু, নোয়াখালীতে করোনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার শতকরা 28.68%। গাজীপুরে মারা গেছে 3 জন, নতুন করে আরও 200 জন সহ সংক্রমণের হার 44.94। ঠাকুরগাঁয়ে করোনায় আরও 3 জনের মৃত্যু, নতুন 151 সহ শনাক্তের হার 40.70। জয়পুরহাটে মারা গেছে 2 জন, হিলিতে মারা গেছে 1 জন। নাটোরে নতুন করে আক্রান্ত হয়েছে রেকর্ড 228 জন, সংক্রমণের হার 31.44%। শেরপুরে 24 ঘন্টায় জেলায় নতুন করে 100 জন শনাক্ত হয়েছেন। সুনামগঞ্জে নতুন 56 জন শনাক্ত। মাসুমা লিসা, 21 টেলিভিশন। কঠোর লকডাউনের 9ম দিন শুক্রবার থাকায় সড়কে যানবাহন তুলনামূলক কম, তবে কঠোর অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিবি, র্যাবের টহলের পাশাপাশি মাঠে ছিল সেনাবাহিনী। করোনা প্রতিরোধে কোনো ছাড় দেয়া হবে না বলে জানান তারা। বিধিনিষেধ অমান্য করায় চলে গ্রেফতার, মামলা ও জরিমানা। মানিক শিকদারের রিপোর্ট। স্বাস্থ্যবিধি না মানায় হয়েছে মামলা, গুনতে হবে জরিমানার টাকা। তাই এভাবে ক্ষোভ প্রকাশ করছেন এক গাড়ি চালক। আজকে শুক্রবারের দিন রাস্তাঘাট বন্ধ, হ্যাঁ আমি তাফরিদিতে আসছি, তো এই জন্য আমার 5,000 টাকার একটা মামলা হুদাহুদি আমাকে দিয়েছিল। বাইরে বের হওয়ার অজুহাত ব্যাংক থেকে টাকা তোলা, অথচ শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় আইনানুগ ব্যবস্থা নেয় উল্টো ক্ষোভ প্রকাশ করেছেন এই যাত্রী। আমি আমার বেতন নিতে পারছি, বাসায় থেকে বাড়াইছি, বাড়াতে পারবো না, বাড়াইলেই মামলা 6,000 টাকার মামলা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের সাফ কথা, আইন অমান্য করায় যৌক্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। উনি গতকাল অফিস আওয়ারে যদি আসতো তাহলে আমরা কিছুই বলতাম না, কিন্তু আজকে শুক্রবার সকালে উনি স্যালারি নিতে আসছে, যার কারণে মামলাটা হয়েছে এবং অনেকে কোঅপারেট করছে, আবার অনেকে অনেক বেশি উত্তেজিত হচ্ছে। 9ম দিনেও যথারীতি র্যাবের টহল ছিল মূল সড়কে, তবে অলিতে গলিতে দেখা যায় সাধারণ মানুষের অবাধ ঘোরাফেরা। বিজিবির টহল ছিল নগরীর বিভিন্ন প্রান্তে, গাড়ি থামিয়ে চলে জিজ্ঞাসাবাদ। সেনাবাহিনীর বেশ কয়েকটি দল ছিল নগরীর মোড়ে মোড়ে। সচেতনতা সৃষ্টির পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিচ্ছেন শাস্তিমূলক ব্যবস্থা। দেশের করোনা পরিস্থিতি খারাপ, মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে। এই সিচুয়েশনে আমরা আমাদের প্রথমের দিকের মতোই আমাদের উদ্দেশ্য একই রকম, যে আমরা একটু লকডাউনটা একটু জোরদার করার চেষ্টা করছি, মানুষজনকে বোঝানোর চেষ্টা করছি। করোনা সংক্রমণ প্রতিরোধ ও লকডাউন সফল করতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবাই যদি সচেতন হয় তাহলেই কেবল মোকাবেলা করা সম্ভব মহামারী করোনা, এমনটাই বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
করোনা সংক্রমণ বাড়তে থাকায় সিট খালি নেই ঢাকার অধিকাংশ সরকারি হাসপাতালে। কিছু সিট থাকলেও খালি নেই আইসিইউ। সংকটাপন্ন রোগীর জন্য আইসিইউর ব্যবস্থা নেই এমন শর্ত মেনেই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। এভাবে সংক্রমণ বাড়তে থাকলে সংকট চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। ক্রমাগত করোনা সংক্রমণের কারণে ভিড় বাড়ছে ঢাকার করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে। তবে ৩-৪টি হাসপাতালে কিছু সিট খালি থাকলেও আইসিইউ খালি নেই। যশোর থেকে মুমূর্ষু করোনা রোগী নিয়ে কুর্মিটোলা হাসপাতালে এসেছেন এই সরকারি কর্মকর্তা। জানান, রোগীর অক্সিজেন লেভেল খুবই কম। হাসপাতালে 10টি আইসিইউ বেডের একটিও খালি নেই। অক্সিজেন লেভেল 60 থেকে 75-এর মধ্যে ওঠানামা করছিল। আইসি পাওয়ার 0% কোনো সম্ভাবনা নাই। তো আপনি কি এই অবস্থায় যদি ভর্তি করতে চান তাহলে আপনাকে বন্ড দিতে হবে। তো আমি এখন কি করব, সেই অবস্থায় আমাকে মেনে নিতে হয়েছে। রোগী বেশি হয়, ধারণ ক্ষমতার চেয়ে অন্তত অর্ধশত বেশি রোগী আছে কুর্মিটোলা হাসপাতালে। সকাল থেকে বেশ কয়েকজন রোগী এসেছেন। জটিলতা থাকলেও যারা আছেন তারা ভালো চিকিৎসা পাচ্ছেন। আগের তুলনায় এখন হালকা একটু ইমপ্রুভ, আর এখানে আইসিইউতে নেওয়ার জন্য আসলে সবকিছু লাকিলিভাবে হয়ে গেছে। ঢাকার একমাত্র কোভিড ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালেও আছে রোগের চাপ। এখানেও কিছু সিট খালি আছে। তবে এভাবে রোগী বাড়তে থাকলে চাপ সামাল দেওয়া কঠিন হবে বলে জানান পরিচালক। সংখ্যা যদি রেট অফ অ্যাডমিশন যেটা আমরা বলছি সেটা যদি আরো বেড়ে যায়, সেক্ষেত্রে আস্তে আস্তে সংকটটা একটু বাড়বে। তো সেটাকে যাতে হ্যান্ডেল করা যায়, আমরা সেটার যে অল্টারনেটিভ ওয়ে সেগুলো আমরা হাতে রাখার চেষ্টা করছি। সংক্রমণ ঠেকানো না গেলে সার্বিক পরিস্থিতি বিপজ্জনক হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম, গরম মশলার বাজার চড়া, সবজিতে স্বস্তি। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। মরদেহ সন্ধানে ঢাকা মেডিকেলে স্বজনদের ভিড়। কেউ এসেছেন মেয়ের খোঁজে, কেউ ভাইয়ের খোঁজে, কেউ বা ভাগ্নের। নারায়ণগঞ্জ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে 49টি মরদেহ। শনাক্ত কাজ সম্পন্ন হওয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এসব মরদেহ। রাসেল খানের রিপোর্ট। বেলা 3টার দিকে একের পর এক অ্যাম্বুলেন্সে মরদেহ আসতে থাকে ঢাকা মেডিকেলের মর্গে। 5টি অ্যাম্বুলেন্সে আনা হয় 49 জনের মরদেহ। আমার একটা 7 বছরের বাচ্চা কাঁদতেছে। কালকে রাতে থেকে ঘুম নাই, শান্তি নাই, খাওয়ার পাগল হয়ে গেছে নিজে। সময়ের সাথে মর্গের সামনে বাড়তে থাকে স্বজনদের ভিড়। কেউ এসেছেন ছেলের খোঁজে, কেউ বা ভাই অথবা ভাগ্নের। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে মর্গের পরিবেশ। আমার তো আমার মায়া চাকরি করতো। এখন আমি গেছি একটা সময় একটা খবর জুম্মা হয়ে গেছি, টিভির দ্বারা বইছি, কইছে 4তলা লাশ উদ্ধার হয়েছে, ঢাকা মেডিকেল বাড়ায় দিছে। হেডার ভিতরে আসিল বন্দি। হ্যাঁ হ্যাঁ রে, সব শেষ হইয়া গেছে, আল্লাহ রে। আমার মেয়েকে পাওয়া গেছে না। এরপরে সারা রাত আমরা কাটাইছি। ওখানে আমরা গাড়ি লইয়া আমরা এখানে দেখতে আসি। এখানে গিয়ে দেখি এখানেও যাওয়ার পরে কোনো মানুষ কোনো পাওয়া যায় না। মরদেহগুলো ঢাকা মেডিকেলে হস্তান্তর শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন জানায়, শনাক্ত কাজ সম্পন্ন হওয়ার পর নিহতের পরিবার পাবে 25,000 টাকা আর আহতদের পরিবার 10,000 টাকা। হাসপাতালে নিহতদের দেখতে ছুটে যান শ্রমিক নেতারা। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি তাদের। আমরা শ্রমিকরা যেমন তার ভিতরে ঢুকতে পারি না এই সংগঠন করবার জন্য, কিন্তু সরকার যার যাওয়ার সেই ব্যবস্থা আছে, অধিকার আছে এবং রাষ্ট্রীয় দায়িত্ব আছে, তারাও সেই দায়িত্বটা পালন করেন নাই। ফলে এটা দায়িত্ব অবহেলাজনিত একটা হত্যাকাণ্ড ঘটলো আমাদের সামনে। মরদেহের ডিএনএ সংগ্রহ শেষে স্বজনদের সাথে মিলিয়ে দেখার পর হস্তান্তর করা হবে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটির 10টি জোনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গ্যারেজ, নির্মাণাধীন ভবন সহ বিভিন্ন জায়গায় এডিস মশার লার্ভা পাওয়ায় জেল জরিমানা করা হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় নতুন 24 জন সহ সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা 625। মফিউর রহমানের রিপোর্ট। বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ।
প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে রোগী। মানুষকে সচেতন করতে ঢাকা দক্ষিণ সিটিতে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। সিদ্ধেশ্বরী, মালিবাগ, মৌচাক, মগবাজার, ইস্কাটন গার্ডেন সহ বিভিন্ন এলাকায় চলে অভিযান। এই সময় অনেক বাড়ির গ্যারেজ ও ছাদ বাগানে টায়ার, টব, ভাঙা বেসিনে মশার লার্ভা পায়। এইসব এলাকার মানুষকে সতর্ক করার পাশাপাশি বিভিন্ন অঙ্কের জরিমানাও করা হয়। অনাদায়ে কারাদণ্ডের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় অভিযানে নেমেছেন তারা। জেল জরিমানার পাশাপাশি মানুষকে সতর্ক করা হচ্ছে বলেও জানান তিনি। এখানে দেখা যায় যে পুরনো বেসিন উল্টে রাখা আছে কিংবা টব উল্টে রাখা আছে, এখানে মশার লার্ভা পাওয়া যাচ্ছে। তো আমরা যা সতর্কতামূলক এবার নমিনাল জরিমানা করেছি এবং সতর্ক করেছি যে নেক্সট টাইম পাওয়া গেলে হয়তো তাদের দ্বিগুণ জরিমানা করা হবে। এদিকে বর্ষা মৌসুমে ছাদ বাগান করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার কথা বলেন ঢাকা দক্ষিণের স্বাস্থ্য কর্মকর্তা। ছাদ বাগান করছে তাদের জন্য আমাদের একই নির্দেশনা যে আপনারা টবে পানি জমিয়ে রাখবেন না, টবের নিচে একটা ছিদ্র করে রাখবেন। এটা ওনারা সবাই জানে, যাতে পানিগুলি নিচ দিয়ে পড়ে যায়। এডিস মশার লার্ভা জন্মে এমন জায়গা নিয়মিত পরিষ্কার করারও আহ্বান জানান তিনি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। কঠোর লকডাউনের মধ্যে সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। কোরবানির সামনে রেখে চড়া, লবঙ্গ ও দারুচিনির বাজার। তবে সব ধরনের সবজির দামে আছে স্বস্তি। বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকার মধ্যে। মাংসের দামও স্থিতিশীল। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার ভোর থেকে রাত অবধি হাজারো লোকের আনাগোনায় মুখর। প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনার ঊর্ধ্বগতি, দীর্ঘতর মৃত্যুর মিছিল। কিন্তু কতটুকু সচেতন মানুষ? টেলিভিশনের ক্যামেরা দেখলে খানিক নড়ে চড়ে বসা। অনেক ক্ষেত্রে কাস্টমার একটা কথা 2-3 বার বলতে হয়, সেক্ষেত্রে কাস্টমার বুঝে না, সেক্ষেত্রে আমরা একটু বাজার অনুযায়ী আসলে ওরকম সচেতনতা নাই। দৈনন্দিন প্রয়োজনে সবাইকেই ঘরের বাইরে আসতে হচ্ছে, কিন্তু সরকার ঘোষিত যে লকডাউন বা বিধিনিষেধ তা কতটুকু মানা হচ্ছে? সেই ক্ষেত্রে সবাইকেই নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে, তাহলেই করোনার এই ঊর্ধ্ব সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। সরবরাহ ভালোই সবজির বাজারে। পেঁপে ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। অন্যান্য সবজিও বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকা দরে। সবজির দাম যাই আছে মোটামুটি আগের মতো কাছাকাছি আছে, একটু বেশি। বাজারে মাছের সরবরাহ থাকলেও ক্রেতা বিক্রেতার রয়েছে অসন্তোষ। আয়সা শুধু কম দামে মাছ বিচারে, কিন্তু বড় মাছ নেয় না, সব ছোট। মানুষের কাছে পাবলিকের কাছে টাকাও নাই। আমি গত সপ্তাহ বাজার করেছি, সে তুলনায় আজকে মনে হচ্ছে একটু বেশি। ঈদ সামনে রেখে গরম মশলার বাজার চড়া, তবে অন্য মশলা সহ ডাল, তেল, লবণের দাম আগের মতোই। কোরবানির সামনে চাহিদা একটু বেশি, এই কারণে একটু দামটা বেশি। সপ্তাহের ব্যবধানে মিনিকেট সহ বেশ কিছু চালের দাম বেড়েছে। প্রতিটা চালের মধ্যে আপনার কেজি প্রতি 2-3 টাকা বাড়ছে। প্রচুর পরিমাণে ধান হয়েছে, তারপরেও ধানের দাম কেন বাড়তি আসলে বুঝতে পারতেছি না। এটাতে আপনার সরকারের তদারকির দরকার বেশি করে। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। স্থিতিশীল মুরগির মাংসের দাম। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যার পর খুনিদের দায়মুক্তি দিতে 26 সেপ্টেম্বর জারি হয় ইনডেমনিটি অধ্যাদেশ। পরে 1980 সালের 9 জুলাই পঞ্চম সংশোধনীর মাধ্যমে আইনটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, যা বাংলাদেশে কালা আইন নামেই পরিচিত। 1996 সালে পঞ্চদশ সংশোধনীতে এসে বিলুপ্ত হয় কুখ্যাত এই অধ্যাদেশ। প্রণব চক্রবর্তীর আরেকটি রিপোর্ট। 1975 সালের 15 আগস্ট কাল রাত, পৃথিবীর ইতিহাসে নৃশংসতম ঘৃণ্য অধ্যায়। ঘাতকের বুলেটে শহীদ হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সদস্যরা। রক্তের দাগ তখনও শুকায়নি। জাতির পিতাকে হত্যার 42 দিনের মাথায় 26 সেপ্টেম্বর কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে খুনি খন্দকার মোস্তাক, যাতে নিষেধাজ্ঞা দেয়া হয় যে কোনো আদালতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার বিচারের ক্ষেত্রে। রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে খুনিদের নিয়োগ দেয়া হয় পৃথিবীর বিভিন্ন দূতাবাসে। বানানো হয় এমপি, মন্ত্রী। কথিত গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি হয়ে ক্ষমতার মসনদে বসে জেনারেল জিয়া। খুনিদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি অবৈধভাবে ক্ষমতা আসীন হয়েছিলেন, তিনি ইনডেমনিটি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করেন। 1979 সালের 9 জুলাই পঞ্চম সংশোধনীর পর
আইনটি বাংলাদেশ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। আর এর মধ্য দিয়েই জিয়া প্রমাণ করেন বঙ্গবন্ধু হত্যার মূল কুশীলবদের তিনিই একজন। ইনডেমনিটি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করে সংবিধানের অংশে পরিণত করার জঘন্য চেষ্টা করা হয়েছিল, যা বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতিকে উজ্জীবিত করেছিল। খুনিদের বিচার হবে না, অপরাধীদের বিচার হবে না, এই জঘন্যতম সিদ্ধান্ত নেওয়ার স্বাক্ষরটি দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই অধ্যাদেশে দীর্ঘ 21 বছর দৃশ্যত থমকে ছিল আইনের শাসন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 12 নভেম্বর কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল হয় সংসদে। কালা আইন থেকে বেরিয়ে শুরু হয় 15 আগস্টের খুনিদের বিচার। কলঙ্কমুক্ত হয় বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আল কায়েদা চাঙ্গা হওয়ার আশঙ্কা। আমন্ত্রণ আবার সন্ধ্যা 7:21 সংবাদে। লকডাউনের মধ্যে রাজধানী সহ সারা দেশে অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। নানা সমস্যা উপেক্ষা করে মাঠে কাজ করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান তাদের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। কঠোর লকডাউনের 9ম দিন আজ। কঠিন এ সময়ে অসহায় ও দুস্থরা যেন ঘরে থাকতে পারেন সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। সকালে 2000 প্রতিবন্ধীকে 15 দিনের খাবার তুলে দিয়েছে মহানগর উত্তর আওয়ামী লীগ। মহামারীর সময়ে সহায়তা পেয়ে বেশ খুশি এসব অসহায় মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার আশা জানিয়েছেন সংগঠনটির নেতারা। মিরপুর শাহ আলী মাজারে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে যুবলীগের কেন্দ্রীয় কমিটি। এ সময় 1000 পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। আসুন আমরা আমাদের সততা, আমাদের সাধ্য, আমাদের সামর্থ্য অনুসারে এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। লকডাউনে নিম্ন আয়ের মানুষকে সহায়তা দিয়েছেন মিরপুর রূপনগর আবাসিক এলাকার স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা। এ দুর্যোগে অসহায়দের পাশে থাকারও প্রত্যয় তাদের। করোনার শুরু থেকে আমরা মাঠে আছি, বিভিন্ন ত্রাণ সামগ্রী আমরা দিয়ে যাচ্ছি। যতদিন এই করোনা থাকবে শেখ হাসিনার নির্দেশে, চেয়ারম্যান এবং সদস্যদের নির্দেশে আমরা মাঠে থাকব। রেশনিং পদ্ধতিতে প্রতিদিনই 40 পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করছে মহানগর দক্ষিণ যুবলীগ। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের সহায়তায় সমাজের বিত্তশালীরাও এগিয়ে আসবেন, এমন প্রত্যাশা সবার। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরের সীমান্তবর্তী জেলাগুলোতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। শয্যা সংখ্যা বাড়িয়েও বিভিন্ন হাসপাতালে সংকট কাটছে না। স্বাস্থ্য বিভাগ বলছে শিগগিরই আরও শয্যা বাড়ানো হবে। প্রয়োজনে ফিল্ড হাসপাতালেরও পরিকল্পনা রয়েছে। খুলনা, রাজশাহী ও রংপুর প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। খুলনা বিভাগের 10 জেলায় 3টি সরকারি ও 1টি বেসরকারি হাসপাতাল মিলে এখন করোনা রোগীর জন্য শয্যা সংখ্যা 365টি। তবে বেশি ভর্তি আছেন অন্তত 100 রোগী। রোগীরা ছিট পাচ্ছে না, ছুটতে হচ্ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। অক্সিজেন যতটুকু রোগীর দরকার তা পাওয়া যাচ্ছে না। টেস্ট করা দরকার অনেক। বিভাগের বিভিন্ন জেলায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সংকট দেখা দিচ্ছে অক্সিজেনেরও। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 70টি শয্যা বাড়ানোর কথা জানায় কর্তৃপক্ষ। খুলনা মেডিকেল কলেজ হসপিটাল বলা যায় যে ডাবল এবং স্যাচুরেটেড 130 বেডের জায়গায় সেখানে রোগী থাকছে প্রায় 200-র উপরে। এখন পর্যন্ত আমরা সমস্ত রোগীকে ভর্তি করতে পেরেছি এবং গতকাল পর্যন্ত আমাদের বেড খালি ছিল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ সামলাতে একের পর এক সাধারণ ওয়ার্ডকে যুক্ত করে বাড়ানো হয়েছে করোনা ইউনিটের পরিধি। 20 বেডের আইসিইউ ও 15 বেডের কেবিন ওয়ার্ড সহ করোনা ইউনিটের 14 ওয়ার্ডে শয্যা 454টি। তারপরও মেঝে ও বারান্দায় থাকতে হচ্ছে রোগীদের। একটা করোনা ডেডিকেটেড ইউনিট করতে চাই, যেখানে সেন্ট্রাল অক্সিজেন লাইন থাকবে, 15টা মানে আইসিইউ বেড থাকবে, কারণ রোগী যদি খারাপ হয় সেখানে তো আইসিইউ লাগবে। মানে রিপেয়ার কনস্ট্রাকশনের কাজটা শুরু হয়েছে। রংপুর অঞ্চলে রোগীদের জন্য একমাত্র বিশেষায়িত কোভিড স্পেশালাইজড হাসপাতালে বেড খালি না থাকায়
রোগী ভর্তি বন্ধ রাখতে হচ্ছে। সংকট দেখা দিয়েছে ক্যানোলা ও হাইফ্লো নেজালের। হাসপাতালের 100 শয্যার মধ্যে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই 9টিতে। 10টি আইসিইউ বেডের 2টিতে নেই মেশিন। ভর্তি করার সময় আমাদের কিন্তু বন্ড দিয়ে ভর্তি করাতে হয়েছে, যে আইসিইউ বা হাইফ্লো নেজাল ক্যানুলা এসব আমরা পাবো না। এটা এখন আমরা নতুন একটা ওয়ার্ড খোলার পরিকল্পনা করতেছি এবং সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিলাম অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে আলোচনা করে, খুব শীঘ্রই চালু হবে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করোনা ইউনিট শিগগিরই চালুর কথা জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, 21 টেলিভিশন। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সাথে যুক্ত হতে চট্টগ্রাম বারৈয়ারহাট থেকে রামগড় পর্যন্ত নির্মাণ হচ্ছে 4 কিলোমিটার করে অ্যাপ্রোচ সড়ক। থাকছে এক্সেল কন্ট্রোল লোড স্টেশনও। এরই মধ্যে শেষ হয়েছে সড়কের 50% কাজ। বাংলাদেশ ভারত আমদানি রফতানি বাণিজ্যে সড়কটি নতুন সম্ভাবনা তৈরি করবে এমন আশা ব্যবসায়ীদের। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। চলতি বছর মার্চে ভার্চুয়ালি উদ্বোধন হয় ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু 1। বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধনের পর এখন চলছে সড়ক নির্মাণের কাজ। ক্রস বর্ডার রুট নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় মিরসরাইয়ের বারৈয়ারহাট থেকে ফটিকছড়ির হেয়াকু হয়ে রামগড় পর্যন্ত হচ্ছে 2 লেনের অ্যাপ্রোচ সড়ক। সড়কটিতে থাকছে 4টি সেতু, কালভার্ট সহ পণ্যবাহী যানবাহন পরিমাপের জন্য এক্সেল লোড কন্ট্রোল স্টেশন। নির্মাণ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। ব্যয় হচ্ছে 281 কোটি 68 লাখ টাকা। ইতিমধ্যে আমাদের সেতু এবং কালভার্টগুলো নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে। বর্তমানে আমরা অ্যাপ্রোচ রোড নির্মাণ কাজ চলছে। তো আমরা বলতে পারি যে আমাদের কাজের সার্বিক অগ্রগতি 50%। সড়কটি নির্মাণের ফলে দুদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলছেন চট্টগ্রামের ব্যবসায়ী শিল্পপতিরা। এই মিরসরাই ইকোনমিক জোন সহ চট্টগ্রাম বন্দরের যে কানেক্টিভিটি এবং ভবিষ্যতে আমাদের যে বে টার্মিনাল, এটার সাথে 7 সিস্টারের যে কানেক্টিভিটি, এটা একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে। এই ব্যবস্থার ফলে অর্থনীতিতে একটা বিশাল সমৃদ্ধি আসবে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে এরই মধ্যে মৈত্রী সেতু দিয়ে পণ্য পরিবহনের জন্য ফটিকছড়ি থেকে হেয়াকু পর্যন্ত 35 কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। রাজধানীর বসিলায় 40 ফিট সড়কের শেষ মাথায় আনুষ্ঠানিকভাবে কোরবানির গরুর হাট উদ্বোধন করেছে উত্তর সিটি কর্পোরেশন। বিকেলে বসিলা এলাকায় হাটের উদ্বোধন করেন এলাকার কাউন্সিলর আসিফ আহমেদ। স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে হাট সফল করার কথা জানান আয়োজকরা। অন্যান্য হাটের তুলনায় এবারের হাটে গরুর দাম কম থাকবে বলেও জানান তারা। তবে এই হাটের জন্য এলাকার গরুর ফার্মগুলো সমস্যার কারণ বলেও জানান তারা। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীতে 2টি স্থায়ী হাটসহ মোট 23টি পশুর হাট পরিচালনা করার সিদ্ধান্ত নেয় 2 সিটি কর্পোরেশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নারায়ণগঞ্জে কারখানার আগুনে অর্ধশতাধিক মানুষের মৃত্যু, নিখোঁজ অনেকে, তদন্ত কমিটি গঠন। করোনায় 24 ঘন্টায় রেকর্ড 212 জনের মৃত্যু, নতুন 11,324 সহ শনাক্ত ছাড়ালো 10 লাখ। মিশ্র টিকা নিয়ে গবেষণা জরুরি বলছেন বিশেষজ্ঞরা, কার্যকারিতার উপর গুরুত্বারোপ। সড়ক মহাসড়কে যানবাহন ও মানুষের ভিড়, লকডাউন নির্দেশনা না মানায় জেল জরিমানা। হারারে টেস্টের প্রথম ইনিংসে 276 রানে অল আউট জিম্বাবুয়ে, 192 রানে এগিয়ে বাংলাদেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।